স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলা এবং অবরোধের জেরে অনাহার ও অপুষ্টিতে অন্তত ৬২,০০০-এরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে বাড়ছে এই মৃত্যু মিছিল। এর মধ্যে স্থানীয় সময় সোমবার ভোরে হামলায় অন্তত ৩০ জন প্রাণ হারান। তাদের মধ্যে ১৪ জন ত্রাণ প্রত্যাশী ছিলেন। গাজা সিটির আল সাবরা এলাকায় নিহত হন একজন সাংবাদিক। এদিকে কাতার ও মিশরের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতির খসড়া মেনে নিয়েছে হামাস। আল জাজিরাকে জানায়, এই চুক্তি কার্যকর হলে ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি হবে এবং ইসরায়েলি জিম্মিদের অর্ধেক ও ইসরায়েলের কারাগারে আটক একাংশ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে বড় অগ্রগতি হয়েছে। এ বিষয়ে স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে বৈঠক করেছেন ইউক্রেন, যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের রাষ্ট্র ও সরকার প্রধানরা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের আয়োজন করবে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শান্তি ফিরে এলে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে তার দেশ। আবারও হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উদ্দেশ্য, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করা। তাকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন ট্রাম্পও। বৈঠকে অন্যদের মধ্যে অংশ নিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলোনি, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ ও ন্যাটো মহাসচিব মার্ক রুট। নজিরবিহীন এই বৈঠকে জেলেনস্কির সঙ্গে ছিলেন ইউক্রেনের সেনাপ্রধান আন্দ্রিয়ে ইয়েরমাক ও জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান রুস্তেম উমেরভ। আর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ। দীর্ঘ আলোচনার কেন্দ্রে ছিল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি এবং ইউক্রেনের নিরাপত্তার বিষয়টি। ইউরোপীয় নেতারা ইউক্রেনের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেন। ডোনাল্ড ট্রাম্প আশ্বস্ত করেছেন, ইউক্রেনের নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্র সহযোগিতা দিয়ে যাবে। বৈঠকের এক পর্যায়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোন করেন ট্রাম্প। তিনি শান্তি চুক্তির বিষয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনা করতে পুতিনকে আহ্বান জানান। অস্থায়ী যুদ্ধবিরতি নয়, দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির উপর গুরুত্ব আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ইউক্রেনের নিরাপত্তা ইস্যু সামনে এনে ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি রুশ প্রেসিডেন্টের সঙ্গে বসতে চান। রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতে ইউক্রেন প্রস্তুত। ভূখণ্ড সংক্রান্ত বিষয়টি আমার আর পুতিনের মধ্যে থাকবে। নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে থাকবে যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ অন্যান্য অস্ত্র। আমাদের এই সংক্রান্ত একটি প্রস্তাবিত প্যাকেজ আছে, যার মূল্য $90 বিলিয়ন। ন্যাটো মহাসচিব মার্ক রুট বলেছেন, হোয়াইট হাউসের বৈঠকটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে ইউক্রেনের নিরাপত্তায় গুরুত্ব দেওয়া হয়েছে, তবে সেনা মোতায়েন নিয়ে কোনো আলোচনা হয়নি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো জানান, বৈঠকের গুরুত্বপূর্ণ দিক হল ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, সবাই নিরাপত্তার উপর জোর দিয়েছে। শুধু ইউক্রেনের নয়, পুরো ইউরোপের নিরাপত্তার বিষয়টিও আলোচনায় এসেছে। হোয়াইট হাউসের আলোচিত এই বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে লেখা ইউক্রেনের ফার্স্ট লেডির চিঠি ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেন ভলোদিমির জেলেনস্কি। লুৎফা ফৌজিয়া, দীপ্ত বার্তাকক্ষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা সাম্প্রতিক সপ্তাহগুলোতে 40% স্থির রয়েছে। এটি তার বর্তমান প্রেসিডেন্ট মেয়াদে সর্বনিম্ন। স্থানীয় সময় সোমবার শেষ হওয়া রয়টার্স ইপসোস জরিপে এ তথ্য উঠে এসেছে। বিশেষ করে হিস্প্যানিক ভোটারদের মধ্যে ট্রাম্পের সমর্থন কমেছে। 6 দিন ধরে এ জরিপ চালানো হয়। এটি এমন সময় করা হয় যখন নতুন অর্থনৈতিক তথ্য জানাচ্ছিল যুক্তরাষ্ট্রের শ্রমবাজার দুর্বল হচ্ছে। আবার ট্রাম্প নিজ দেশে
অভিবাসন বিরোধী অভিযান চালাচ্ছেন এবং অন্যদিকে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতায় ব্যস্ত রয়েছেন। গত জুলাইয়ের শেষ দিকে হওয়া জরিপের সঙ্গে তুলনা করলে এবার ট্রাম্পের সমর্থনে কোনো পরিবর্তন আসেনি। তবে গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর প্রথম দিকে তার সমর্থন ছিল 47%, অর্থাৎ তখন থেকে 7% সমর্থন কমে গেছে। ছয় হাজারেরও বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। আইন ভঙ্গ ও মেয়াদ উত্তীর্ণ অবস্থায় থেকে যাওয়া সহ বিভিন্ন কারণে এসব ভিসা বাতিল করা হয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই ভিসাধারীরা হামলা, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো ও চুরি সহ নানা অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া সন্ত্রাসবাদের সহায়তার অভিযোগও তোলা হয়েছে। বিবিসি বলছে, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নজরদারির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসন ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়া কিছু শিক্ষার্থীকেও লক্ষ্যবস্তু করেছে। ট্রাম্প প্রশাসনের দাবি, তারা ইহুদি বিরোধী আচরণ করেছে। এর আগে চলতি বছরই ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা সাক্ষাৎকারের সময়সূচি স্থগিত করেছিল। জুনে সাক্ষাৎকার পুনরায় চালুর পর ঘোষণা দেওয়া হয়, অতিরিক্ত যাচাইয়ের জন্য আবেদনকারীদের নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট প্রকাশ করতে হবে। ইসরায়েলের সঙ্গে যে কোনো মুহূর্তে নতুন করে সংঘাত বাঁধতে পারে বলে সতর্ক করেছে ইরান। সোমবার দেশটির প্রথম ডেপুটি প্রেসিডেন্ট রেজা আরেফ বলেন, গত জুনে যুদ্ধের পর যে পরিস্থিতি বিরাজ করছে তা কেবল অস্থায়ী বিরতি, যে কোনো সময় পরিস্থিতি পাল্টে যেতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রাহিম জানান, তেহরান যুদ্ধ চায় না, তবে নতুন কোনো আগ্রাসন ঠেকাতে প্রস্তুত তারা। জুনে ইসরায়েলের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা, কয়েকটি সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, নিহত হন অনেকে। এর পাল্টা জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলে। পাকিস্তানের প্রবল বৃষ্টি ও এর জেরে ভূমিধস ও পানির তোড়ে ভেসে গিয়ে গত 26 জুন থেকে এ পর্যন্ত অন্তত 670 জন প্রাণ হারিয়েছেন। এখনও নিখোঁজ আছেন অন্তত 200 জন। পাকিস্তানের জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের প্রধান সোমবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায়। এনডিএম-এর তথ্য অনুযায়ী পার্বত্য এই প্রদেশের বুনের, সোয়াত ও সাংলা এলাকায় বন্যায় তছনছ হয়ে গেছে। অধিকাংশ এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই সঙ্গে ভেঙে পড়েছে মোবাইল ও বিদ্যুৎ পরিষেবা। প্রথমবারের মতো রান অফে বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। রোববার দেশটিতে প্রথম দফায় ভোট হয়। প্রাথমিক ফলাফলে 32.15% ভোট পেয়ে এগিয়ে আছেন মধ্য ডানপন্থী সিনেটর রড্রিগো পাজো। অপরদিকে সাবেক প্রেসিডেন্ট কুইরোগা রামিরেস পেয়েছেন 26.87% ভোট। 2005 সালে ইভো মোরালেস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বলিভিয়ায় সমাজতান্ত্রিক শাসনের যাত্রা শুরু হয়। রোববারের ভোটের মাধ্যমে 20 বছরের সমাজতান্ত্রিক শাসনের অবসান হতে চলেছে। আগামী 19 অক্টোবর এ ভোট হবে। নির্বাচনের 7 দিনের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। প্রত্যন্ত অঞ্চলের পর্যটন বাড়াতে এবং পর্বত আরোহীদের আকৃষ্ট করতে আগামী 2 বছরের জন্য অন্তত 97টি পর্বতচূড়ায় বিনামূল্যে আরোহণের সুযোগ দিচ্ছে নেপাল। এই উদ্যোগ দেশের অনাবিষ্কৃত পর্যটন স্থল মানুষের কাছে তুলে ধরবে, এমনটাই আশা নেপাল সরকারের। হিমালয়ের অপরূপ সৌন্দর্য ও রোমাঞ্চকর অভিযানের জন্য বিশ্বজুড়ে খ্যাত নেপাল। হিমালয় পর্বতমালার বিশালতা, উঁচু শৃঙ্গ, বরফের আচ্ছাদন এবং প্রাকৃতিক সৌন্দর্য দেশটিকে একটি অসাধারণ স্থান করে তুলেছে। এই সৌন্দর্যের কারণে নেপাল সারা বিশ্বের পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য। এবার পর্বতারোহীদের জন্য সুখবর দিল নেপাল। আগামী 2 বছরের জন্য দেশটির 97টি পাহাড়ে বিনা খরচে আরোহণের অনুমতি দিচ্ছে সরকার। মূল লক্ষ্য অপরিচিত অঞ্চলে পর্যটকদের আকর্ষণ করা, পর্যটকদের সংখ্যা বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করা। দেশটির পর্যটন বিভাগ জানিয়েছে যে 97টি শৃঙ্গের ফি মওকুফ করা হচ্ছে
সেগুলো কার্নালি ও সুদূর পশ্চিম প্রদেশে অবস্থিত। উচ্চতা ৫,৯৭০ মিটার থেকে ৭,১৩২ মিটার পর্যন্ত। নেপালের এই দুই প্রদেশই সবচেয়ে দরিদ্র ও অনুন্নত এলাকা হিসেবে পরিচিত। পর্যটন বিভাগের আশা, এই উদ্যোগ দেশের অনাবিষ্কৃত পর্যটন স্থল মানুষের কাছে তুলে ধরবে। এই ঘোষণাটি এমন এক সময় দেওয়া হলো যখন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে সেপ্টেম্বর থেকে মৌসুমী আরোহণ ফি বাড়িয়ে $15,000 করা হচ্ছে। এছাড়া সেপ্টেম্বর থেকে নভেম্বরে এই ফি হবে $7,500 এবং ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে হবে $3,750। বিশ্বের 10টি উঁচু পর্বতের মধ্যে 8টি নেপালে অবস্থিত। গত বছর নেপাল কেবল এভারেস্ট থেকেই আয় করেছে মোট পর্বতারোহণ আয়ের 3/4 বেশি, যা ছিল প্রায় $59 লাখ। ইশরাত সুমা, দীপ্ত বার্তাকক্ষ। শেষ করছি দীপ্ত আন্তর্জাতিক সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন বিকেল 5টায় জেলার সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশ নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।